ডার্ক হয়ে আছে কেন? তোর ভিডিও অফ আছে। আমার ভিডিও অফ আছে। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ আমি আচ্ছা, আমরা শুরু করছি। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি জানিয়ে এসেছি, উনি 10 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছেন, মানে আমাদের হিয়ারিং এ। ওকে আমাকে শুরু করতে বললেন, আমি তাই শুরু করছি। আমি কমিশনার স্কুল এডুকেশন, আর এছাড়া আছেন আজকের হিয়ারিং এ পিটিশনার আছেন, মেম্বার সেক্রেটারি অফ দ্য এমসি মানে কনসার্ন এসআই আছেন, আর ডিআই অফিস থেকে কেউ আছেন, এআই আছেন, তাই তো? হ্যাঁ, ওকে, মানে মোট 3 জন আছেন তো? হ্যাঁ, ওকে। তো আমি কেসটা ওপেন আপ করছি, তারপরে একে একে সবাই বলবেন তাদের যা ফিডব্যাক। আমার কাছে যেটুকু ফিডব্যাক আছে সেটা হচ্ছে কেসটা এরকম। এখানে পিটিশনার হচ্ছেন শ্রী সৌরভ মুখোপাধ্যায়। উনি কোন একটা স্কুলে, হাওড়ার একটা আপার প্রাইমারি স্কুলের এক্স অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন। তারপরে উনি সেখান থেকে ট্রান্সফার হয়ে যান কোন একটা সময়, 29/2/2016-তে ট্রান্সফার হয়ে যান। সেটা হচ্ছে চন্দননগরের একটি স্কুলে, হুগলিতে। কিন্তু ট্রান্সফারের আগে ওনার ওখানে প্রায় 195 ডেজ অ্যাবসেন্স ছিল, 19/8/15 থেকে 29/2/16। আর 29/2/16-তেই উনি রিলিজ হয়ে ডিউ টু ট্রান্সফার অন্য স্কুলে চলে যান। তাই এবার ট্রান্সফার হয়ে চলে যাওয়ার পরে ওনার ওই যে 195 ডেজ যে অ্যাবসেন্স ছিল, তার রেগুলারাইজেশনটা ইস্যু হয়ে দাঁড়ালো। স্কুলের মতো করে একটা রেগুলারাইজ সেটাকে করেছে। স্কুল সেই 195 ডেজটাকে 3টে স্কেলে ভাগ করেছে, তার যা যা ছুটি পাওনা ছিল সেইভাবে। 19 ডেজ তাকে ফুল পে দিয়েছেন অন মেডিকেল গ্রাউন্ড, পে দিয়েছেন এবং ছুটি স্যাংশন করেছেন। আর 34 ডেজ হাফ পে অ্যাভারেজ পে দিয়েছেন অন মেডিকেল গ্রাউন্ড। আর 142 ডেজ তাকে লিভ উইদাউট পে করেছেন অন মেডিকেল গ্রাউন্ড। ফলে ওনার এখানে একটা এরিয়ারের ডিউ হয় পিটিশনারের। 19 ডেজ যেটা ফুল পে ছিল সেখানে, 34 ডেজ হাফ পে ছিল। এইবারে এর পরে পিটিশনার 1/3/2018-তে একটা রিপ্রেজেন্টেশন দেয়। সেখানে উনি বলছিলেন যে আমাকে 6 দিনের ফুল পে দিতে আর 34 ডেজের হাফ পে দিতে। স্কুলের তরফ থেকে বক্তব্য ছিল, তখন স্কুল একটা চিঠি দেয় পিটিশনারকে 25/5/2018-তে। স্কুলের বক্তব্য ছিল যে ওনার 13 দিনের স্যালারি ওভারড্রান ছিল। সুতরাং 19 ডেজ ওনার পাওনা হয়, 13 দিন ওভারড্রান হলে 6 দিনের অ্যাকচুয়াল পাওনা হয়। কিন্তু ওনাকে বলেছিল যে 13 দিনের যে ওভারড্রান অ্যামাউন্ট সেটাকে জমা দিলে স্কুল ওকে 19 দিন এবং 34 দিনের যে লিভ গুলো আছে, 19 দিন তো পাবেন না, অ্যাকচুয়ালি 6 দিন পাবেন। সেক্ষেত্রে 6 দিন এবং 34 দিনের হাফ পেলে ওনাকে দেবেন। এটা স্কুলের চিঠি থেকে দেখা যাচ্ছে 25/5/18-তে এটা হয়েছিল। আর 142 দিনের ক্ষেত্রে স্কুল বলেছিল যে ওনার আগে স্কুল অথরিটি যেহেতু ওটা করতে পারেননি, ওটা অ্যাকচুয়ালি স্যাংশনিং অথরিটি বোর্ড, স্কুল কোনো প্রপোজাল সেভাবে তৈরি করতে পারেনি। স্কুলের চিঠিতে রেজলিউশনে তাই লেখা আছে, ফলে ওরা সেটাকে কনসিডার করেনি। এই অবস্থা হচ্ছে প্রেজেন্ট স্টেটাস। তারপরে পিটিশনার হাইকোর্ট করেন, রিট করেন, এবং রিট করার পর ন্যাচারালি তারপরে অর্ডার হয়েছে যে সেক্রেটারিকে একটা রিজন অর্ডার করতে। এই হচ্ছে পরিস্থিতি। এখন আমাদের কি অনুভূতি বা অন্য ব্যাপার সেটা আমি পরে বলবো। এখন আমার মোটামুটি আমাদের কাছে যা ফ্যাক্টটা আছে ইন শর্ট আমি একটু বললাম। এবারে একে একে করে আমি প্রথমে পিটিশনারকে বলতে বলবো তার যা বক্তব্য। তিনি রিটিন সাবমিশন আমাদের কাছে করেছেন, যদিও সেটা আমরা পেয়েছি। স্টিল আজকে যখন অনলাইন হিয়ারিং হচ্ছে তিনি তার বক্তব্য এখানে রাখুন, আমি অনুরোধ করবো। তারপরে ডিআই অফিস এবং স্কুলের যারা আছেন তারা বলবেন। অল অফ ইউ। পিটিশনার প্লিজ। হ্যাঁ স্যার, আমি আমার কথা সম্পূর্ণ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন টু অল অফ ইউ ফার্স্ট অফ অল। এবং মুখোপাধ্যায় সেক্রেটারি স্যারকে জয়েন করেননি।
আর পিটিশনের কথা কেটে কেটে যাচ্ছে। একটা আদার সাউন্ড আসছে। বাকিদের যারা আছেন তাদের মাইক্রোফোনটাকে অফ করে রাখতে হবে। বাকিদের মাইক্রোফোনের সুইচটাকে অফ রাখুন, মিউট করে রাখুন, তাহলে আদার সাউন্ড আসবে না। স্যার আমি বলি এবার। হ্যালো। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, প্রথমেই আমি আপনাদেরকে আমার তরফ থেকে আমার রেসপেক্ট জানাচ্ছি এবং যারা অলরেডি এই মিটিং অ্যাটেন্ড করছে তাদের প্রত্যেককে। আমি আপনি যেরকম বললেন স্যার, আমি অলরেডি আমার রিটেন সাবমিশন জমা দিয়েছি এবং আমি একটা ভিডিও রিপ্রেজেন্টেশনও জমা দিয়েছি। আমি এর রেসপেক্টে 197 পেজের একটা রেলিভেন্ট ডকুমেন্টস বিকাশ ভবনে গিয়ে গত 14 তারিখে জমা দিয়ে এসেছি। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে যে আমার যে বক্তব্য তার সঙ্গে আমি যেটা মেল হিসেবে পাঠিয়েছি আমার রিটেন যে সাবমিশন, তার সঙ্গে এই 197 পেজের সাপোর্টিং ডকুমেন্ট দেখা হোক। স্যার আপনি অলরেডি বললেন যে এটা রেকর্ডেড ফ্যাক্ট যে আমার যে মেডিকেল লিভ ফর 6 days অ্যান্ড হাফ অ্যাভারেজ পে লিভ 34 days are to be credited as per the leave rule of the medical leave application which was duly made on 23rd August 2015 with the supporting medical documents on that time and which was neither rejected nor objected and duly sanctioned reflected in the service book. এবং তারপরে আমি 1st মার্চে চিঠিটা করি, যে চিঠিটার কথা আপনি বললেন। সুতরাং আমি এই লিভটা পেতে এন্টাইটেল এবং এই যেটা আমার উইক পে মেডিকেল লিভ এটা আমাকে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শুধু আমাকে এর জন্য কোর্ট অবধি যেতে হলো। ফর এ লিভ পিরিয়ড অফ 2015 I am claiming this উইক পে লিভ ইন 2020 থ্রু কোর্ট। এটাই আমার কাছে একটা আনফর্চুনেট, যেটা একটা ন্যাচারাল লিভ, তার জন্য আমাকে কোর্টের কাছে যেতে হলো। আমি এইটা বলে আমি আমার প্রথম পর্ব, যেটা আপনি অলরেডি বললেন স্যার যে এটা নিয়ে আর কোনো ডিসপিউট থাকার কথা নয়, কারণ এটা অলরেডি রেকর্ডেড ফ্যাক্ট। আর একটা জিনিস স্যার আপনি বললেন, সেটা হচ্ছে এই যে 13 days ওভারড্রন, এ সম্বন্ধে কি আপনি স্যার আমার ক্লারিফিকেশান কিছু চান? তাহলে আমি এখানে বলবো। আমি শুধু স্যার পিটিশনার আপনার যা বলার নিশ্চয়ই আপনি বলবেন। আমার তো প্রাইমারিলি যা বলার আমরা সেটা বললাম। এবার আপনার যেটা যেখানে বলার মনে হবে সেখানে নিশ্চয়ই বলুন। হ্যাঁ স্যার আমি বলি। আমি 23rd August 2015 অ্যাপ্লাই করেছিলাম এবং আমি ওখান থেকে 29শে ফেব্রুয়ারি 2016 রিলিজ নিই এবং রেসপন্ডেন্ট স্কুল অথরিটি সেই ছুটি স্যাংশন করেন থ্রু এ রেজলিউশন, রেফারিং এ রেজলিউশন ইন 2017 এবং তারা একটা প্রিলিমিনারি কন্ডিশন চাপিয়ে দেন যেই আগে ওভারড্রন করা হয়েছে। অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দ্যাট যে ইট ওয়াজ নট স্যাংশন ইন দ্য টাইম অফ রিলিজ। সো ফর এনি, আমি অলরেডি বলেছি দেয়ার ওয়াজ নো অবজেকশন অর রিজেকশন ওয়াজ মেড অন দ্যাট লেটার, দেয়ার ফর ইট ইজ ডিম স্যাংশন। আমি একটা আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস সার্ভিস করছি আন্ডার দ্য সেম হেড। আমি চন্দননগরের একটি স্কুলে আছি, কানাইলাল বিদ্যা মন্দির। সেখানে এরকম প্রায়র কন্ডিশন টু রিসিভ দ্য ফুল অ্যামাউন্ট, আগে আমাকে একটা পার্ট পেমেন্ট ফেরত দিতে হবে, অ্যাজ বিকজ দ্য স্কুল অথরিটি, দ্য রেসপন্ডেন্ট অথরিটি ওয়াজ ফেল টু স্যাংশন ইন ডিউ টাইম। অলরেডি ইন দ্য প্রেজেন্ট স্ট্যাটাস ইট ইজ স্যাংশন, সুতরাং আমাকে দিয়ে দেওয়া হোক দ্য অ্যাডজাস্টমেন্ট পেমেন্ট। আমি এটুকু বলে শেষ করছি। যদি ফার্দার কোনো এই বিষয়ে কোয়ারিজ থাকে আমি ফার্দার ক্ল্যারিফিকেশান দেবো। এরপরে আমি পরের অংশটাতে চলে আসছি, যেটা লার্জার পার্ট অফ দিস লিভ, সেটা হচ্ছে 142 দিনে। আমি 197 পেজের একটা সাপোর্টিং ডকুমেন্ট জমা দিয়েছি স্যার। আমি আপনার অনুমতি নিয়ে একটা পেজ একটুখানি রিড করতে চাইছি, তারপর আমি আমার নেসেসারি ক্ল্যারিফিকেশান দেওয়ার চেষ্টা করব। The District Inspector of School Secondary Education Howrah stated by issuing memorandum on 23rd September 2015, memo number 522/D, for general transfer on medical ground, which is self-explanatory, and subsequently the facts of that particular letter duly admitted by the highest state authorities. Precisely, the points are accepted by the Secretary, Department of the School Education, and therefore pleased to issue transfer order in favor of the petitioner.
স্যার এখানে উল্লেখযোগ্য আমি এটা বলতে চাইছি, this my physical suffering is the pivotal cause of transfer on medical ground and the time of occurrence, আপনি যদি ডেটগুলো দেখেন স্যার একটু কাইন্ডলি, আমি অলরেডি আমার সাপোর্টিং ডকুমেন্টস জমা দিয়েছি, কারণ আমি এই নতুন বিদ্যা কানেক্টের মাধ্যমে কীভাবে পেপারস রিপ্রোডিউস করবো আমি জানি না, তাই জন্য অলরেডি আই হ্যাভ ডিপোজিটেড। প্লেস অফ অকারেন্স অ্যান্ড দ্য পার্সন কনসার্ন মানে আমি ইজ দ্য সেম। এবার আমি উইদিন দ্য কোটেশন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্যার তাপস বাবু যেটা স্টেটমেন্ট দিয়েছিলেন আমি সেটা একটুখানি পড়ে শোনাচ্ছি। ইট ইজ সেলফ এক্সপ্লেনেটরি, আমি অলরেডি বললাম। দ্যাট দ্য ইনকামবেন্ট has been suffering from chronic and severe disease of depression, anxiety neurosis, malignant primary hypertension added with the critical complication which deteriorates to serious measure as per his medical reports, and it may cause fatal consequences at the spur of the moment. According to his physicians consecutive and latest views are concerned, Sri Mukhopadhyay is repeatedly advised to avoid physical and mental stress. The applicant has applied for inter-district transfer nearer to his residence in Hooghly district, as he has to travel 150 kilometers that takes 7 hours daily, bearing his health hazards to attend his service. It is also a considerable fact that all his usual leaves have been exhausted in successive sessions. This matter is under my knowledge for a prolonged period, and the officer of the district inspector of school has asked the view of the ad hoc committee. Ad hoc committee মতামত জানতে চেয়েছিলেন of the said newly set up upper primary school, issuing memos considering the application of the Sri Mukhopadhyay and his medical exigency, along with the direction to recruit guest teacher in the school as the provision is laid down, but it finds no satisfactory reply and or action within the given period from the said committee. Quotation ended here. Sir, I have a prolonged illness with the acute health condition where I was admittedly ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সাহেব যিনি ছিলেন তিনি অ্যাডমিট করেছেন এবং পরবর্তীকালে ডিএসসি ওইটি অ্যাডমিট করেছেন, অ্যাডমিটেডলি নট ইন এ কন্ডিশন টু ডিসচার্জ মাই ডিউটিস ডেইলি ট্রাভেলিং 150 কিলোমিটার্স দ্যাট টেক 7 hours উইথ দ্যাট পার্টিকুলার হেলথ হ্যাজার্ড উইথ দ্য ম্যালিগনেন্ট হাইপারটেনশন। স্যার আমার ওই সময়ে ব্লাড প্রেশার রিডিং ছিল 170/100, 160/100 এবং তার সাপোর্টিং ডকুমেন্টস, সরকারি হসপিটালে দেখানোর ডকুমেন্টস, মোর দ্যান ওয়ান ফিজিশিয়ানের ডকুমেন্টস আমি জমা দিয়েছি with the other serious complication, and I was actually bedridden condition and restricted at home, and that is the sublime meaning of the humanitarian understanding. কারণ এখানে একটা রুলসের কথা হয়তো উঠে আসবে যেখানে বলা হচ্ছে, আমি যেটার জন্য অপ্ট করতে চাইছি স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কমস্ট্যান্সেস, সেখানে বলা হচ্ছে prolonged illness, this is the inclusive fact, such as tuberculosis, injury to limbs requiring plastering, etc., making him or her bedridden. I think this bedridden word is very much matter to consider. Bedridden শব্দটার মধ্যে দিয়ে কী বলতে চেয়েছে আমি যতটুকু বুঝি, with consultation with my advocate, this is the humanitarian understanding, intention and inclination and qualifying requirement for obtaining such special leave in exceptional circumstances. স্যার আমি অলরেডি এটা গতকাল পাঠিয়েছি মেল হিসেবে। আমি আবার একটা ভিউ নিয়েছি ফিজিশিয়ানের, আমার যিনি ফিজিশিয়ান ছিলেন সেই ফিজিশিয়ানের। শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাচ্ছি না, কিছু বললেন আমাকে? না না, আপনাকে কিছু বলেন, আপনি বলে যান। ওকে স্যার, আমি গতকাল একটা ভিউ নিয়েছি ফিজিশিয়ানের, যিনি আমার সেই সময় ট্রিটমেন্ট শুরু করেছিলেন। উনি আমার ট্রিটমেন্ট শুরু করেছিলেন ফেব্রুয়ারি 2015, 4th ফেব্রুয়ারি 2015 থেকে, এবং আমি সেই সময় যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। ইট ইজ অলরেডি অ্যাডমিটেড বাই দ্য স্টেট অথরিটিজ অ্যান্ড বাই দ্য ফিজিশিয়ানস। এই হচ্ছে প্রথম বক্তব্য। দ্য ফ্যাক্ট ইজ অলরেডি অ্যাডমিটেড
এর পরেও যদি স্যার আমি একটা কথা বলি, সেখানে রিপিটেডলি আমার যে ফিজিশিয়ান আমাকে বেড রেস্ট নিতে বলেছিলেন, এবং এটাও আমাকে বলা হয়েছিল, এবং আপনারা যে কোনো ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে দেখতে পারতেন, আমি যদি সেই সময় আমার ফিজিশিয়ানের বক্তব্য বা রেস্ট্রিকশন ফলো না করতাম, দ্য ফ্যাটাল কনসিকুয়েন্স মে বি কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড আদার সিরিয়াস কমপ্লিকেশনস। And this fact is already admitted and accepted by the respondent school authority, realizing their mistake and misunderstanding as they are recorded without pay and non-pay medical leave for 142 days is not admissible as per the existing leave rule. আমি কেন এই কথাটা বলছি, কেননা ওনারা বলছেন, ওনারা অলরেডি তাদের মিস্টেকটা রিয়েলাইজ করে লাস্ট করসপন্ডেন্সে বলছেন, যেটা স্যার আপনি অলরেডি উল্লেখ করলেন, to make the applicant without pay in his acute health condition, and categorically it is not an unforeseen reason. Unforeseen reason এটা ছিল না স্যার, এটা অ্যাকিউট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশনের জন্য ছিল। Whereas the condition primarily fulfills the requirement of obtaining such special leave in exceptional circumstances, and it is pertinent fact in the reflected in the letter dated 25th May 2018 by the respondent school authority that the above 142 days is about to sanction. কেন এই কথাটা বলছি স্যার? The special leave in exceptional circumstances, it has been lacking for due to two reason. ওনারা উল্লেখ করছেন দুটো কারণের জন্য আমরা করতে পারছি না। কি দুটো কারণ? ফর্মার টিচার ইনচার্জেস ইনএবিলিটি টু অ্যাপ্লাই উইথ দ্য কংক্রিট প্রপোজাল, এবং আরেকটি কারণ হচ্ছে ল্যাক অফ অরিজিনাল ডকুমেন্টস ইন দেয়ার হ্যান্ডস। যদি কোনো পূর্বতন টিচার্স ইনএবিলিটি টু অ্যাপ্লাই হয়ে থাকে, সেটা স্বাভাবিকভাবেই পরে টিচার ইনচার্জ দায়িত্বটা সামলাবেন। এবং দ্বিতীয়ত, অরিজিনাল ডকুমেন্ট তাদের কাছে ছিল। ডিউ টু দ্য ল্যাক অফ দ্য প্রসিডিওর এ লেজিটিমেট ক্লেম ক্যানট বি সাবসাইডেড। আমার এটুকু শুধু বলার, কারণ আমি আপনার কাছে নিশ্চয়ই চিঠিটা আছে, যদি আপনি পারমিশন দেন ওনাদেরকে আমি একবার বলেও শোনাতে পারি। আমি শুধু এটুকু বলবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে পাঠানোর প্রপোজাল তখনই দরকার হয় যখন একটা মানুষকে স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস হিসেবে গ্র্যান্ট করার প্রয়োজনীয়তা দরকার হয়। ওনারা বলেছেন আমরা পাঠাতে পারছি না টু দ্য বোর্ড বিকজ অফ টু রিজন আই হ্যাভ অলরেডি মেনশন। দুটো কারণের জন্য ওনারা পাঠাতে পারছেন না। তাহলে ওনারা অলরেডি ম্যাটারটাকে অ্যাকনলেজ করেছেন। এই হচ্ছে মূল বিষয়। এরপর ইন্ডিকেশন অ্যান্ড ইনক্লাইনেশন অফ দ্য রেসপন্ডেন্ট স্কুল অথরিটি ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে আমাকে ওটা স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস হিসেবে পে করা হবে। বর্তমান পরিস্থিতিতে ওনারা সেই পজিশন থেকে রিভোক করতে পারেন না। এরপরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি যাব স্যার, নিয়ে আমি আমার বক্তব্য ছোট করব এবং তারপরে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার রিলিজ অর্ডার যার পরে আমি আমার হুগলি জেলার স্কুলে, হুগলি জেলার কানাইলাল বিদ্যা মন্দিরে আমি জয়েন করেছি। রিলিজ অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি অন 20। আমাদের মধ্যে এক সেকেন্ড, আমাদের মধ্যে প্রিন্সিপাল সেক্রেটারি এসে গেছেন, উনি অনলাইনে হিয়ারিং এ এসেছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি আমাদের তরফ থেকে। আর সবাইকে একটু ইন্ট্রোডিউস করে দিতে বলবো যে তারা কারা কারা এসেছেন। আমাদের এখানে এসেছেন স্যার পিটিশনার শ্রী সৌরভ মুখোপাধ্যায়, আর এসেছেন যে স্কুলের ইস্যু সেই স্কুলের মেম্বার সেক্রেটারি অফ দ্য এনসি মানে কনসার্ন এসআই, আর স্যার ডিআই অফিস হাওড়া থেকে একজন রিপ্রেজেন্টেটিভ এসেছেন, তিনি হচ্ছেন কনসার্ন এসআই। এই তিনজনকেই স্যার আমাদের ডাকা হয়েছিল, তিনজনই স্যার এসেছেন। স্যার একটু যদি সবাই তাদের ক্যামেরাটা অন করে রাখেন এবং একটু মাইক্রোফোনটা অন করে একটু সবাই যদি নিজেদের ইন্ট্রোডাকশন দিয়ে রাখেন। আমি প্রথমে পিটিশনারকে বলবো একটু স্যারকে দেখা দেন, মানে ক্যামেরার সামনে আসুন। পিটিশনার আমাকে কি দেখতে পাওয়া যাচ্ছে স্যার? আমি কিন্তু স্যার দেখতে পাচ্ছি। এখন পিটিশনার একটু কথা বলুন। সৌরভ মুখোপাধ্যায় বলছি স্যার, নমস্কার। সৌরভ মুখোপাধ্যায় পিটিশনার, সৌরভ মুখোপাধ্যায় পিটিশনার কথা বলছি। আমি আপনার পিটিশনারের কপালটা দেখতে পাচ্ছি, বোধহয় একটু হাত তুলবেন কি? পিটিশনারের মানে দুজনেরই ছবি আসছে আপ টু 4
এবার স্যার ঠিক আছে? একটু আপনি বলছেন সব আছেন, I presume they are there. সৌরভ মুখোপাধ্যায় আছেন, আর মেম্বার সেক্রেটারি যিনি আছেন এসআই স্কুলের, হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ So long as আপনি সবাই দেখতে পাচ্ছেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি কেসটা একটু আমাকে বলতে পারেন? হ্যাঁ স্যার, কেসটা ইন শর্ট স্যার আমরা একবার বলছি স্যার। পিটিশনার হচ্ছেন হাওড়ার একটি স্কুলের এক্স অ্যাসিস্ট্যান্ট টিচার। তিনি একটা সার্টেন পিরিয়ড 195 ডেজ অ্যাবসেন্ট ছিল সেই স্কুলে, ফ্রম 19/8/2015 থেকে 29/2/16, 195 ডেজ। এইবার অন দ্য লাস্ট ডে 29/2/2016, ইন দ্য মিন টাইম উনি জেনারেল ট্রান্সফার হন, অর্ডার ইস্যু হয় 29/2/16-তে উনি রিলিজ অর্ডার নেন। সেই রিলিজ অর্ডার নিয়ে ওনার অন্য একটা স্কুলে যেখানে ট্রান্সফার হয়েছিল হুগলির চন্দননগর, সেখানে জয়েন করেন। এইবার ন্যাচারালি উনি যে পিরিয়ডটা 195 ডেজ অ্যাবসেন্ট ছিলেন তার রেগুলারাইজেশনের ইস্যুটা এসে দাঁড়ালো। তা স্কুল তখন তার মতো করে সেটাকে রেগুলারাইজ করে। 19 দিন স্যার ওনাকে ফুল পে লিভ দিয়েছে অন মেডিকেল গ্রাউন্ড 19 ডেজ। 34 ডেজ দিয়েছেন ওনাকে হাফ পে লিভ অন মেডিকেল গ্রাউন্ড, আর 142 ডেজ দিয়েছেন ওনাকে লিভ উইদাউট পে অন মেডিকেল গ্রাউন্ড, যেহেতু ওনার ক্রেডিটে আর কোনো লিভ ছিল না। এবার ওনার প্রশ্ন উঠলো যে তাহলে ওই 19 দিন আর 34 দিন এর একটা এরিয়া স্যালারি, এটা প্রশ্ন উঠলো। তখন স্কুলকে ওই পিটিশনার একটা চিঠি দেন 1/3/2018-তে যে আমাকে এরিয়া স্যালারিটা দেওয়া হোক। সেই এরিয়া স্যালারি যখন চাইলেন, উনি চাইলেন 6 দিনের এরিয়া স্যালারি 19 দিনের বদলে, আর 34 দিনের হাফ পে লিভ চাইলেন। আর বললেন 142 দিন যেটা তো আমাকে উইদাউট পে করেছে ওটাকে আমাকে স্পেশাল লিভ অ্যালাউ করো। তখন স্কুল স্যার 25/5/18-তে ওনাকে উত্তর দিয়ে জানালো যে আপনার এরিয়া স্যালারি এখন দেওয়া যাচ্ছে না, কারণ আপনার এখানে 13 ডেজ ওভার ট্রায়াল আছে। তো সেই ওভার ট্রায়াল অ্যামাউন্টটা আপনি আগে জমা দিন, তারপরে আমরা আমাদের ওই যে 6 দিনের ফুল পে লিভ পাবে, 19 দিন মাইনাস 7 দিন 6 দিন, এবং 34 ডেজের যে হাফ পে লিভ পাবে সেটা আমরা ডিসবার্স করে দেবো। আর 142 দিনের ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমার আগের যিনি স্কুল অথরিটি ছিলেন তিনি যেহেতু এটা স্যাংশন করে দিতে পারেননি, বা এটা স্যাংশনিং অথরিটি ছিল স্যার বোর্ড, তো সেটা যখন উনি প্রসেস করতে পারেননি, ওনার ইনেবিলিটি ছিল বলেছেন, সেই জন্য আমরা এটাকে আর কিছু করতে পারছি না। এবার পিটিশনার ন্যাচারালি আউট অফ গ্রিভেন্স হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে অর্ডার হয় যে আমাদের এই ব্যাপারটাকে দেখার জন্য। এখানে স্যার ইস্যু হচ্ছে এখন ওনার দুটো, মেনলি হচ্ছে এরিয়া স্যালারি হচ্ছে 19 দিন আর 34 দিন। তো 19 দিনের মধ্যে তো অ্যাকচুয়ালি 19 দিন উনি পাবেন না, কারণ 13 দিন ওনার ওভারড্রাফট ছিল, 6 দিন অ্যাকচুয়ালি পেতে পারেন, আর 34 ডেজ হাফ পে পেতে পারেন। স্কুল একটা টেকনিক্যাল ইস্যু বলছে যে উনি যে হাফ ওভারড্রাফট অ্যামাউন্টটা ছিল সেটা জমা দেননি, বা ওটাকে অ্যাডজাস্ট করার কথাও বলেননি কোথাও চিঠিতে, যার জন্য স্কুল প্রসিড করতে পারছে না। আর 142 দিন নিয়ে স্কুল তো তার অভিমত জানিয়েছে। এই হচ্ছে স্যার মোটামুটি প্রেজেন্ট স্ট্যাটাস। এরপরে আমরা পিটিশনারকে বলতে বলেছিলাম, পিটিশনার তার বক্তব্য রাখছিলেন। পিটিশনার বলছেন যে ওনার ওই 142 দিনটা স্পেশাল লিভ হিসেবে স্যাংশন করে বোর্ডে পাঠানোর কথা ছিল, স্কুল পাঠায়নি, কারণ ওনার সমস্ত ডকুমেন্টস প্রেসক্রিপশন ইত্যাদি দেওয়া ছিল। আর অ্যাডজাস্টমেন্টের কথাটা এখনো ক্লিয়ার হয়নি, কেন উনি 13 ডেজের ওভারড্রাফট জমা দেননি, বলছেন জমা দিতে হবে এরকম কোনো কথা কোথাও লেখা নেই, বা না দিলেও চলে এরকম কিছু একটা বলতে চাইছেন, কনক্লুডেড হয়নি এটা। স্যার পিটিশনার একবার এই দুটো পয়েন্টের উপর যদি ক্ল্যারিফাই করেন আরেকবার। একটা হচ্ছে যে আপনার ওভারড্রাফট অ্যামাউন্ট ছিল সেটা জমা দেননি, সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? আর একটা হচ্ছে 142 দিনের যেটা বলছিলেন। হ্যাঁ, আমি স্যার প্রথমত যেটা বলেছি যে আমি যে সময় যে টাইম পিরিয়ডটাতে লিভ নিয়েছিলাম, on that time 23rd August my leave application was duly made to the competent authorities supported by the medical documents, which was neither rejected nor objected and subsequently sanctioned, and it is reflected in the service book. The respondent school authority যে জায়গা থেকে অবজেকশনটা করেছিলেন, in the time of release ইনকামবেন্টের সেই লিভ স্যাংশন করা হয়নি,
এবং সাবসিকুয়েন্টলি আমি 2015 সালে যে ছুটিটি নিয়েছিলাম সেটা থ্রু রেজলিউশন স্কুল কমিটি স্যাংশন করছেন 2017 সালে। মানে আমি 2000 সালের 29শে ফেব্রুয়ারি রিলিজ পেয়েছি, 2017 সালে সেটাকে স্যাংশন করছেন। এই ইনঅ্যাকশনের জন্য বা এই লেট অ্যাপ্রুভালের জন্য বিং দ্য ইনকামবেন্ট আমার কোনো ফ্ল ছিল না। এবং আমি বলছি ওই যে অ্যাডজাস্টমেন্টের কথাটা, যে চিঠিটাকে কোর্ট কনসিডার করতে বলেছেন, আমার 1 মার্চ 2018 যে রিপ্রেজেন্টেশনটা, সেই রিপ্রেজেন্টেশনে কিন্তু অলরেডি অ্যাডজাস্টমেন্ট করে আমার রিমেনিং পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি, যেটা সেই সময় আপনাদেরকেও মানে হাইয়েস্ট স্টেট অথরিটিকেও ফরওয়ার্ড করেছিলাম। আর আমি অলরেডি কমিশনার স্যারের কাছে বলেছি যে ডিআই স্যারের সেই সময়ে একটা মেমোরেন্ডাম ইস্যু করেছিলেন, যেখানে ক্যাটেগরিক্যালি তিনি রেসপন্ডেন্ট স্কুল অথরিটির ইনঅ্যাকশনকে রিফ্লেক্ট করেছেন। আমার ফিজিক্যাল কন্ডিশন অন দ্য বেসিস অফ দ্য ফিজিশিয়ানস কনজিকিউটিভ অ্যান্ড দ্য লেটেস্ট ভিউ উনি অবজার্ভ করে বলেছেন যে আই ওয়াজ নট দ্যাট ফিট টু অ্যাটেন্ড এনি স্কুল অ্যাট বাগনান ট্রাভেলিং 150 কিলোমিটার্স অ্যাট 7 hours ডেলি। সুতরাং এবং তারপরে আমি সেই সময়কার এনাফ মেডিকেল ডকুমেন্ট জমা দিয়েছি, এবং গতকালও আমি স্যারকে বলছিলাম যে আমি একটা ভিউ নিয়ে এসেছি, সেখানে লাস্ট লাইনটা আমি অলরেডি মেল করে পাঠিয়েছি, আই ওয়াজ নট ফিট টু রিজিউম মাই ডিউটি ফর মান্থস, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট বাই দ্য ফিজিশিয়ান। এবং এছাড়াও সেই সময় আমি স্যারকে এটা বলছিলাম, কমিশনার স্যারকে এটা বলছিলাম, আমার প্রেশার রিডিং আফটার টেকিং দ্য মেডিকেশন ওয়াজ দ্যাট 170/100, এবং যেটাকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট প্রাইমারি হাইপারটেনশন। সরকারি হসপিটালের সেই সময়ে আমার সাপোর্টিং ডকুমেন্টস আছে, মেডিকেল ডকুমেন্টস রয়েছে, এছাড়াও আমার বেশ কিছু কমপ্লিকেশনস ছিল। এই ম্যাটারে যদি কোনো ডাউট থাকতো রেসপন্ডেন্ট স্কুল অথরিটির কাছে, দে হ্যাভ নট এক্সারসাইজ দেয়ার লিগাল প্রভিশন। তাদের কোনো ডাউট থাকলে তারা সেই সময় ফিজিশিয়ান রিক্রুট করতে পারতেন যে সত্যিকারে সৌরভ মুখোপাধ্যায়ের কন্ডিশনটা কী অবস্থায় রয়েছে। অ্যান্ড ইট ইজ নাও অলরেডি অ্যাডমিটেড বাই দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অ্যান্ড দ্য ডিএসসি, অ্যান্ড কনসিডারিং দ্যাট মাই অ্যাপ্লিকেশন। হ্যাঁ স্যার, there is no point mentioning extra information. Simply যে পয়েন্ট গুলো আপনার রিফ্লেক্ট চাওয়া হয়েছে সেইটুকু তো দিলেই হবে। ওকে ওকে স্যার। I am told 19 days half pay, am I correct or full pay? 19 ডেজের মধ্যে 19 ডেজের Full মধ্যে, pay. কারণ ইয়েস স্যার। 19 ডেজ মধ্যে ফুল পে স্যাংশন হয়েছিল, কিন্তু যেহেতু 30 days অর্ডার ছিল, হ্যাঁ স্যার 32 days half day ছিল, আর বাকিটা আপনার লিভ আউট পে ছিল। স্যার এই পয়েন্টে পিটিশনে কিছু আছে কিনা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, আছে স্যার। শুধু ওই পয়েন্টে আপনি বলুন আপনার কি বলার আছে। নাম্বার 1, নাম্বার 2, আমার ডিউরেশনে আপনি পরে জয়েন করেছেন, has been your call to join after so many days, but এখানে স্কুল আপনাকে বলেছিল আপনি স্যার প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের কানেকশনটা ডিস্টার্ব করছে, প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের কানেকশনটা ডিস্টার্ব করছে। প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের কানেকশন ডিস্টার্ব করছে। সাউন্ডটা একটু কেটে কেটে আসছে। কমিশনার স্যারের সাউন্ড আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। এনিও পিটিশনারকে আমি আবার বলছি, স্যার যেটা বলতে বললো সেটা হচ্ছে যে আপনার যে দুটো পয়েন্টে আমাদের আছে সেই দুটো পয়েন্টে আপনাকে ক্লারিফাই করতে বললো যে আপনার some point হচ্ছে 19 days full pay, 34 days half pay, X number days without pay, number 1. স্যার এখানে ডকুমেন্টস আছে কি? এতদিন পরে স্কুল জয়েন করেছে, যেটাকে পিটিশনার ভলান্টারিলি এতদিন পরে জয়েন করেছে বা স্কুল ম্যানেজমেন্ট বাধ্য করেছে। পিটিশনার হ্যালো, পিটিশনার শুনতে পেলেন? স্যার কি বললেন? বললেন 90 ডেজ, 34 ডেজ আর 144 2 ডেজ। এই ডেজ গুলো নিয়ে আপনার কোনো কনফিউশন কোথাও আছে কিনা? না আমার সেকেন্ড হচ্ছে আপনি যে জয়েন করলেন সেটা কি আপনি নিজে থেকে জয়েন করলেন না স্কুল বাধ্য করলো আপনি জয়েন করতে? না স্যার, আমি নিজে থেকে
হ্যাঁ জয়েন করেছি এবং in কথা the বলছি মানে এতদিন পরে জয়েন করলো, ভলান্টারি জয়েন করেছে, দিন পরে জয়েন করেছে। স্যার ওই আমি জানি স্যার এটা উনি কিন্তু ওই স্কুলে জয়েন করেননি। ঠিক আছে, যেই স্কুলে জয়েন করুক, হ্যাঁ ফর্মলি ম্যানেজমেন্ট অফ দ্য গভর্নমেন্ট আর নিজেই আমি নিজে জয়েন হ্যাঁ। করেছি, আমি নিজে জয়েন করেছি অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অর্ডার। আমি আমার যে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারটা হয়েছিল, আমি তার ভিত্তিতে আমার নতুন স্কুল হুইচ ইজ নিয়ারার টু মাই then your matter will be dealt with as per law. Then school representative আছে। হ্যাঁ স্যার, স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি আছেন আমাদের কনসার্ন এসআই। ওনাদের কিছু বলা আছে, যদি কিছু বলা থাকে তাহলে বলতে সবাই হিস্ট্রি বলা। স্কুল ম্যানেজমেন্ট কমিটির এসআই যিনি আছেন স্যার তাকে বলতে বলছেন যদি তার বলার কিছু থাকে। হ্যালো, Good afternoon, sir. আমি SIO School, Bagna South Circle, Managing Committee Secretary, সোনালীগুটা নিউ সেট আপার প্রাইমারি। স্যার, কয়েকটা বিষয় আমি যে পয়েন্টগুলো আপনি বলেছেন সেই পয়েন্টগুলো নিয়ে আমি একটু বলতে চাইছি। প্রথম পয়েন্ট যেটা সৌরভবাবু জানিয়েছেন যে ওনার হ্যাঁ উনি 34 দিনের ফুল অ্যাভারেজ পে এবং 19 দিন যে হাফ অ্যাভারেজ পে, 19 দিন ফুল পে আর 34 দিন হাফ পে, এটা ওনার প্রাপ্য অবশ্যই। এবার স্যার 13 দিনের ওভারটাউনের কথাটা যেটা হচ্ছে সেটা অবশ্যই হয়েছে এবং যেহেতু উনি আমাদের কাছে কোনো অ্যাপ্লাই করেননি, যদিও এটা এত জটিলতার পর্যায়ে উনি যেটা বলেছেন যে কোর্টের কাছে যেতে হলো, যাওয়ার প্রয়োজন ছিল না। উনি যদি এটা আমাদের ক্লিয়ারিফাই করে দিতে যে আইদার ওই 13 দিনেরটা অ্যাডজাস্ট করে ওনাকে 6 দিনেরটা আমরা দেবো, না 13 দিন উনি ওভারটাউন ফেরত দিয়ে আমাদের সেই টিআর ফর্মটা জমা দিলে আমাদের কাছে টিআর ফর্মে কপি পাঠালে আমরা সেটার ভিত্তিতে ওনাকে বাকি অ্যামাউন্টটা দিয়ে দিতে পারতাম। ফলে প্রথম বিষয়টা নিয়ে স্যার আমার মনে হয় না এত জটিলতার কোনো জায়গা আছে, কারণ উনি যদি আবেদন করেন আমার কাছে বা ম্যানেজিং কমিটির কাছে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে ওনার এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আমরা ওনার সেই স্যালারি এটা দিয়ে দিতে পারি। স্যার শুনতে পারেন? স্যার বলছেন নাম্বার 2, পরেরটা বলুন। নাম্বার 2 স্যার, সৌরভ মুখোপাধ্যায় যেটা জানালেন 142 দিন যে ওনার লিভ উইদাউট পে হিসাবে আমাদের ম্যানেজিং কমিটি স্যাংশন করেছে, এটা নিয়ে দুটো বিষয় বলবো। স্যার উনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরলেন, হিউম্যানিটেরিয়ান গাউন তুলে ধরলেন। তাহলে হিউম্যানিটেরিয়ান গাউনটা কি শুধুমাত্র টিচারের জন্য প্রযোজ্য? স্কুলের স্টুডেন্টদের জন্য সেটা প্রযোজ্য নয়। একটা স্কুলে 3 জন টিচার, নিউ সেট অফ স্কুল, যে স্কুলে মাত্র 3 জন টিচার, সেই 3 জন টিচারের মধ্যে অল্টারনেটিভ স্কুলে আসছেন এবং তার ভিডিও স্যার আমার কাছে আছে, আপনি যদি বলেন আমি প্রডিউস করে দেবো। তার সঙ্গে হচ্ছে যে অল্টারনেটিভলি 3 জনে আসছেন, তার মধ্যে হঠাৎ করে একজন অ্যাবসেন্ট হয়ে গেলেন টোটাল এতদিনের জন্য। সেক্ষেত্রে তার এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা কি করে আমরা কনসিডার করব? সেকেন্ড, হাইপারটেনশনটা রুল 5 এ কোথাও বলা নেই যে হাইপারটেনশন একটা প্রলং ডিজিজ। হ্যাঁ, কি হলে কি হতে পারতো এইটার অনুমানের ভিত্তিতে আমরা কাউকে স্যাংশন করে দিতে পারি না। আমি মাননীয় ডিআই স্যার, সেই সময়কে ডিআই স্যার তাপস স্যার ছিলেন আমাদের হাওড়া জেলাতে, উনি একটা কথা অবশ্যই লিখেছিলেন, কিন্তু আমি জানি না উনি কিসের ভিত্তিতে লিখেছেন বা এই কথাটা আমরা অ্যাজ এ আধিকারিক লিখতে পারি কিনা। কারণ যতক্ষণ না আমাদেরকে কোনো গভর্নমেন্ট ডক্টর এটা সার্টিফাই করছেন যে হাইপারটেনশনটা কোনো প্রলং ডিজিজ, ততক্ষণ তো আমরা এই কথাটাও উল্লেখ করতে পারি না, বলতে পারি না। তো যাই হোক, তবু স্যার এটা হয়েছে, এটা ফ্যাক্ট। তো এটা একটা বিষয় রয়েছে। আর একটা বিষয় স্যার অবশ্যই যে ওনার লিভটা যে এন্ড হচ্ছে সেটাও নয়, কারণ রিলিজ কিন্তু ওনার রিলিজ নিয়ে গেছিলেন ওনার ওয়াইফ ব্রততী বন্দ্যোপাধ্যায়, সেই চিঠি আমাদের কাছে রয়েছে, উনি অথরাইজ করে দিয়েছিলেন, ওনার হাতে আমাদের রিলিজ অর্ডারটা দেওয়া হয়েছিল। এবং স্যার আরেকটা বিষয় অবশ্যই এখানে বলা দরকার যে আমি জানি না উনি চন্দ্রনগর স্কুলে কবে জয়েন করেছেন, চন্দ্রনগর কানাইলাল বিদ্যা মন্দিরের ফ্রেঞ্চ সেকশনে কবে জয়েন করেছেন। যিনি 142 দিন একটা স্কুলে অনুপস্থিত থাকতে পারলেন, ঠিক তার পর মুহূর্তেই তিনি সেই স্কুলে গিয়ে জয়েন করলেন এবং সেই স্কুলে কন্টিনিউয়াসলি থাকতে পারলেন। জানি না আমি স্যার যে সেখানে তিনি লিভের আওতায় গেছেন কিনা, তার পরবর্তীকালে জয়েন হয়তো হতে পারে যে গভর্নমেন্ট রুলসে এতদিনের মধ্যে জয়েনিং এর কথা বলাতে উনি জয়েন করেছেন, কিন্তু তার যদি সত্যি প্রলং ডিজিজ থেকে থাকে তাহলে তিনি কি সেখানে কন্টিনিউশন করতে পারবেন? আমার মনে হয় চন্দ্রনগর কানাইলাল বিদ্যা মন্দির থেকে তার যে
আমার মনে হয় যে তার যে অ্যাটেন্ডেন্স সার্ভিস পিরিয়ডটা সেটা একটু চেয়ে নেওয়া হোক, তাহলে বোধহয় এটা বুঝতে সুবিধা হবে। যদি সেরকম হয় তাহলে আমরা ম্যানেজিং কমিটিতে এটা স্যার আলোচনা সাপেক্ষে অবশ্যই, যেহেতু অলরেডি একবার স্যাংশন হয়ে গেছে আমাদের, যে তাকে এটা আমরা স্যাংশন করতে পারবো না, 142 দিন লিভ উইদাউট পে হিসেবে হবে, স্পেশাল লিভ হিসেবে স্যাংশন করতে পারবো না। সেক্ষেত্রে যদি স্যার আপনারা অর্ডার করেন তাহলে আমরা ফার্দার এটা ম্যানেজিং কমিটিতে তুলবো। যেহেতু একমাত্র সদস্য হিসাবে আমি এখানে ম্যানেজিং কমিটির তরফ থেকে উপস্থিত আছি, বাকি যে ম্যানেজিং কমিটির আরো 4 জন সদস্য আছে টিআইসি, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের মতামতটাও এখানে নেওয়া প্রযোজ্য রয়েছে। ঠিক আছে স্যার। ধরুন যখন নেক্সট হিয়ারিং গুলো হয় না, একটু এদের টাইমলাইনটা ঠিক করে দেবেন, 2-3 মিনিট থেকে বেশি বলবেন না, তাহলে টানা বলে বলে কিন্তু একটা পয়েন্ট রিপিট করে লাভ নেই। স্যার স্যার তারা বলছে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, ইট ইজ নট প্রপার। ডিআই অফিস থেকে একজন এসেছেন, তিনি কি কিছু সাবমিশন রাখবেন? যদি রাখেন, ইজ হি অথরাইজড পারসন? ইজ হি স্যার অথরাইজড আমাদের তো পারসন? লিখিত সার্ভিস স্যার অথরাইজ পারসন, এটাই নেই। ডিআই ওনাকে অথরাইজ করেছেন। Why these guy is not there in the hearing? না স্যার, আজকে ওই স্যার আরেকটা কি ওনার ভিসি আছেন ওই নিয়ে আপনার স্যার ওই স্কুলের গুলা ওই স্টাফ প্যাটার্ন নিয়ে ওইতে আছেন উনি। DI has to decide কোনটা থিসিসে থাকবে না। আমি DI রিপ্রেজেন্টেটিভ কে অ্যাকসেপ্ট করব না। ইকো অফলাইন এর কাছে রিকোয়েস্টও লিখে দিয়ে দেবেন, ঠিক আছে? স্যার স্যার আর কোনো আজ কেউ আছে? না, আর কেউ নেই স্যার। ফাইন, প্রত্যেকেরই আপনি কাছে পয়েন্টগুলো নোট করে নেবেন। হ্যাঁ স্যার, আমরা করেছি। These are cases which deserve to be disposed as per rule. স্যার স্যার আমি নিশ্চয়ই। আলোচনা করে নেবো, ঠিক আছে? স্যার স্যার আপনি আপনার পয়েন্ট ইনপুটগুলো নিয়ে নিন, পরে আমি আলোচনা করে নেবো। ওকে স্যার। আর ডিআই রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার নেই, ডিআই কাছে লিখে আপনি নিয়ে নেবেন। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা সবার বক্তব্য শুনে নিয়েছি। আমরা আমাদের যে সিদ্ধান্ত আমরা নিয়ে জানিয়ে দেবো। স্যার আমার আর কিছু বলার আছে। না স্যার, বেরিয়ে গেছেন, আর এখন আমি সেভাবে কিছু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আপনি বলেছেন এবং সাবমিশন আছে। তাহলে আমার রিটেন সাবমিশনকে কনসিডার করা হোক। স্যার স্যার হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে যে 29 ফেব্রুয়ারিতে দেওয়া হলো রিলিজ আফটার দ্য ইস্যুয়েন্স অফ দ্য অর্ডার, সেটা একটু কাইন্ডলি কনসিডার করা হোক। থ্যাংক ইউ। আমরা কনক্লুড করছি। ওকে।